আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের বায়োলজি কোর্সের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ পুংগেমেটোফাইটের উৎপত্তি কিংবা পরাগরেণুর পরিস্ফুটন। আমরা কিন্তু গত ক্লাসে একটা নাটক দেখাইছিলাম বা বলতেছিলাম যে এখান থেকে আমাদের এই যে পরাগধানী ফুলের, সেই পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হবে, অর্থাৎ আমরা অনন্ত জলিল ভাইকে এখান থেকে তৈরি হইতে দেখবো। পাশাপাশি আমি কি বলছিলাম যে এখানে যে আমাদের স্ত্রীস্তবক, সেই স্ত্রীস্তবকের এখানে গর্ভাশয় এবং সেখান থেকে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারের একদম ফার্স্ট ক্লাস যখন আমি নিয়েছিলাম তখন এই চ্যাপ্টারের মাঝে যে গুরুত্বপূর্ণ বেসিক গুলো তোমাদের লাগবে সেগুলো ভাইয়া বুঝাইছি, এবং পাশাপাশি তখন তোমাদের অনেকেরই দেখলাম একটা ছোটখাটো কনফিউশনের সৃষ্টি হচ্ছে। সেটা ভাইয়া কিন্তু এই ফুলের মাঝে বিভিন্ন যে অংশগুলো আছে সেই অংশগুলো দেখাইছিলাম, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ ভাবে লাগবে। তো ওই অংশগুলো দেখানোর সময় তোমাদের মাঝে অনেকেরই যে কনফিউশনটা সৃষ্টি হয়েছে সেটা পুংকেশর এবং পুংস্তবকের মাঝে পার্থক্য কি, এবং পাশাপাশি গর্ভপত্র বা স্ত্রী কেশর এবং স্ত্রীস্তবকের মাঝে পার্থক্য কি। সো এই কনফিউশনটা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। সো ভাই আজকে ক্লাসে ফার্স্টেই এই কনফিউশনটা দূর করে দিই, তারপর আজকের ক্লাসে যে টপিকটা আমাদের বোঝানোর কথা সেই জিনিসটা আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা আমরা এই যে দেখতেছি এই অংশটা, লাল কালার যে অংশটা দেখতে পারতেছি, এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো পুংকেশর। তাহলে আমরা মনে রাখবো এই যে লাল অংশগুলো আমরা দেখতে পারতেছি প্রত্যেকটাই এক একটা কি, এক একটা পুংকেশর। যেই পুংকেশরের মাঝে কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা আমাদের এই অংশটা, যেটাকে আমরা কি বলতেছি, পরাগধানী, আর নিচের এই অংশটা যেটাকে আমরা কি বলতেছি, পরাগদণ্ড। তাহলে পরাগধানী এবং পরাগদণ্ড এই দুইটার সমন্বয়ে কি তৈরি হয়? পরাগধানী এবং পরাগদণ্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটা পুংকেশর। এবং দেখতে পারতেছি এখানে আসলে পুংকেশরের সংখ্যা একটা দুইটা না, অনেকগুলা পুংকেশর আছে। তাহলে অনেকগুলা পুংকেশরকে একত্রিত ভাবে এই লাল কালারের যতগুলো অংশ আমরা দেখতে পারতেছি সবগুলোকে একত্রিত ভাবে বলা হবে এক একটা পুংস্তবক। তাহলে পুংস্তবক এই জিনিসটা আসলে অনেকগুলা পুংকেশর নিয়ে গঠিত হতে পারে বা একটা পুংকেশর নিয়েও গঠিত হতে পারে, এবং প্রত্যেকটা পুংকেশরের মাঝে কয়টা অংশ থাকবে? দুইটা অংশ। একটা আমাদের পরাগধানী আর একটা পরাগদণ্ড। তাহলে বুঝতে পারতেছো গর্ভপত্র বা স্ত্রী কেশর এবং স্ত্রীস্তবকের মাঝে পার্থক্যটা কি হবে? এটাও সেম হবে। আমরা মনে রাখবো যে এই যে অংশটা যেটা কিনা ফুলের মাঝখানে থাকে, এই একটা অংশ, এই ফুল একটা অংশকে বলা হয় এক একটা গর্ভপত্র। এখন এরকম একটা গর্ভপত্র একটা থাকতে পারে, অনেকগুলা গর্ভপত্র থাকতে পারে। যতগুলা এরকম গর্ভপত্র থাকবে প্রত্যেকের তিনটা করে অংশ থাকবে। কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এবং সবগুলা গর্ভপত্র বা স্ত্রী কেশরকে একত্রিতভাবে কি বলা হবে? একত্রিতভাবে বলা হবে স্ত্রীস্তবক। তাহলে আমরা যদি একটু সামারি করি, স্ত্রীস্তবকের মাঝে একটা গর্ভপত্র থাকতে পারে, একটা গর্ভপত্র অথবা একাধিক গর্ভপত্র থাকতে পারে, যার ভিতরে প্রত্যেকের মাঝে কয়টা করে অংশ থাকবে? তিনটা করে অংশ। একটা গর্ভমুণ্ড, দুই নাম্বার গর্ভদণ্ড এবং তিন নাম্বার গর্ভাশয়, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের পুংকেশর এবং পুংস্তবকের মাঝে পার্থক্যটা কি, এবং পাশাপাশি গর্ভপত্র বা স্ত্রী কেশর এবং স্ত্রী স্তবকের মাঝে পার্থক্যটা কি, এটা আমাদের সবারই ক্লিয়ার। এখন আমরা তাহলে শুরু করি আজকের ক্লাসের আলোচ্য বিষয়, অর্থাৎ পুংগেমেটোফাইটের উৎপত্তি কিংবা আমাদের পরাগরেণুর পরিস্ফুটন। আচ্ছা, আশা করি এখন ইজিলি বুঝতে পারবা যে এই যে লাল একটা অংশ আমরা দেখতে পারতেছি, এই যে লাল কালারের একটা অংশ এরকম ভাবে আমরা দেখতে পারতেছি, এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো এক একটা পুংকেশর। তাহলে একটা পুংকেশর এখানে আমি দেখাইলাম, এরকম অনেকগুলো পুংকেশর আছে এবং সবগুলো পুংকেশরকে একত্রিতভাবে আমরা কি বলতেছিলাম? পুংস্তবক বলতেছিলাম। তাহলে আমরা একটা পুংকেশরকে এরকম ভাবে আলাদা করে আনি। সেই একটা পুংকেশরের মাঝে কয়টা অংশ? দুইটা অংশ। একটা আমাদের পরাগধানী আর একটা পরাগদণ্ড। সো আমরা মনে রাখবো এখন যে কাহিনীগুলো আমি দেখাবো সেগুলো কোথায় ঘটবে? সেগুলো ঘটবে আমাদের পরাগধানীতে, ঠিক আছে? সো এই পরাগধানীকে আমরা যদি একদম কাটলে আমরা দেখবো যে এইরকম একটা অংশের সৃষ্টি হয়েছে, এরকম একটা অংশের সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের দাঁতের মতো, ঠিক না? আচ্ছা, এই জিনিসটাকে আমি এভাবে না দিয়ে আস্তে আস্তে ডট ডট দিয়ে দেখাই, তাহলে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে ভালো হবে। সো এই অংশটাকে আমরা যদি কাটলে এরকম একটা অংশের সৃষ্টি হবে, যে অংশের ভিতরে আসলে অনেকগুলা কোষ থাকে, অনেকগুলা কোষ থাকে। আচ্ছা, অনেকগুলা কোষ থাকলো। এখন কথা এই কোষগুলোর ভিতরে একটা স্পেশাল ধরনের কোষ আর্কিস্পোরিয়াল কোষ, এক ধরনের স্পেশাল কোষ যার নাম আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আমরা মনে রাখবো যে পরাগধানীর ভিতরে যত ধরনের কোষ আছে সবকিছুকে আমরা বলতে পারি পরাগ কোষ বা পরাগ মাতৃকোষ, এরকম আমরা অনেক কিছু নামে রাখতে পারি। তবে তার ভিতরে এক ধরনের স্পেশাল কোষ থাকবে, যে স্পেশাল কোষকে আমরা কি বলবো? যে স্পেশাল কোষকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ। আচ্ছা, আর্কিস্পোরিয়াল কোষ এটা কিরকম ধরনের? এটা ডিপ্লয়েড বা
2n ধরনের। তাহলে আমরা মনে রাখবো আর্কিস্পোরিয়াল কোষ এক ধরনের বিশেষ কোষ যেখান থেকে আমাদের এই পুং গেমেটোফাইটের উৎপত্তি বা পরাগরেণু পরিস্ফুটন হবে, এবং সেটা কিরকম, ডিপ্লয়েড কিংবা টুয়াইসেন ধরনের। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমাদের পরবর্তী কি কি ঘটনা ঘটবে আমরা মনে রাখবো। এখানে আমি ভাইয়া হচ্ছে দেখানোর সুবিধার্থে হচ্ছে একটা আর্কিস্পোরিয়াল কোষ আঁকছি, নট নেসেসারিলি যে একটাই মাত্র আর্কিস্পোরিয়াল কোষের তৈরি হবে। এখানে আসলে একটা আর্কিস্পোরিয়াল কোষ হইতে পারে, একাধিক আর্কিস্পোরিয়াল কোষও হইতে পারে। সো এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আর্কিস্পোরিয়াল কোষ, সেই আর্কিস্পোরিয়াল কোষের মাঝে কি ধরনের কোষ বিভাজন ঘটবে? ঘটবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। সো মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমরা সবাই জানি মাইটোসিস কোষ বিভাজনের ফলে দুইটা কোষের সৃষ্টি হয়, এবং সেই কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ হয়। তাহলে আমরা দুইটা কোষ আঁকি, দুইটা কোষ আঁকলাম আমরা। সো সেই দুইটা কোষের মাঝে ক্রোমোজোম সংখ্যা কিরকম হবে? টুয়াইসেন টুয়াইসেন দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এখন একটা কোষকে বলা হবে হচ্ছে দেয়াল কোষ। একটা কোষকে কি বলা হবে? দেয়াল কোষ। তাহলে নাম শুনেই বুঝতে পারতেছি তার কাজ কি, তার কাজ হচ্ছে দেয়াল গঠন করা। তার মানে আমরা দেখতে পারতেছি এই যে তোমার হচ্ছে আমাদের পরাগধানীর ভিতরের যে অংশ, সেই অংশের মাঝে এখানের যে দেয়াল আছে ভাইয়া, সেই দেয়ালটা এক ধরনের কোষ তৈরি করবে যার নাম হচ্ছে দেয়াল কোষ। আর মাঝখানে এই যে কোষ, সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ। এবং যেহেতু হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই কোষে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন করছে, প্রাথমিক জনন কোষের প্রকৃতি কিরকম হবে? এটা হবে হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে প্রাথমিক জনন কোষ, সেই প্রাথমিক জনন কোষে আবার কি ঘটবে? আবার ঘটবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। সো মাইটোসিস কোষ বিভাজন যদি ঘটে, তাহলে এখান থেকে আবার হচ্ছে দুইটা, বা হচ্ছে এখানে তো আমি একটা কোষ দেখাইলাম, এরকম যদি আরো 4-5টা কোষের সৃষ্টি হয়, প্রত্যেকের থেকে দুইটা করে কিসের সৃষ্টি হবে? পুং জনন মাতৃকোষ। পুং জনন মাতৃকোষ। আচ্ছা, এই কথাগুলো সবগুলোই হচ্ছে আমাদের বইতে আছে, কাজে আশা করি আমার লেখা একটু খারাপ হইলেও আপনারা বুঝতে পারবেন। পুং জনন মাতৃকোষ। এবং যেহেতু এটাতে কি ঘটছে, মাইটোসিস কোষ বিভাজন ঘটছে, তার মানে আমরা বুঝতে পারতেছি পুং জনন মাতৃকোষও কিরকম প্রকৃতির হবে? এটাও কিন্তু হচ্ছে ডিপ্লয়েড হবে। তাহলে পুং জনন মাতৃকোষ তৈরি হয়ে গেল। এবার এই পুং জনন মাতৃকোষকে আমি এখানে দেখাইতেছি, একটু দেখো। এটা হচ্ছে আমাদের পুং জনন মাতৃকোষ ধরো তৈরি হলো। পুং জনন মাতৃকোষ তৈরি হওয়ার পর সেখানে এবার কি ঘটবে? এবার দেখো এই জিনিসটা কি, একটা মাতৃকোষ। আর আমরা জানি জনন মাতৃকোষে কি ঘটে সাধারণভাবে? আমাদের মায়োসিস কোষ বিভাজন ঘটে। সো মায়োসিস কোষ বিভাজন যেই মাত্র এই ক্ষেত্রে ঘটবে, এই যে আমাদের ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ, সেটা কিসে পরিণত হয়ে যাবে? সেটা পরিণত হয়ে যাবে হচ্ছে পুং জনন কোষে। পুং জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজন ঘটছে। তার মানে সেখান থেকে যেহেতু জনন মাতৃকোষ, মাতৃকোষে মায়োসিস ঘটলে তারপর সেখান থেকে তৈরি হবে কি? পুং জনন কোষ। তাহলে আমরা লিখে ফেলি পুং জনন কোষ। এবং এই পুং জনন কোষই আসলে হচ্ছে আমাদের পরাগরেণু। পরাগরেণু, বা আমরা বলতে পারি এটাকে মেল গেমিট। ঠিক আছে, মেল গেমিট আমাদের এই যে তোমার হচ্ছে পুং গেমিটোফাইট। আচ্ছা, পুং গেমিটোফাইট এটাকে কেন বলা হইতেছে আমরা একটু দেখি তো, মিলাই দেখি তো আমরা মিল পাই কিনা। এই যে দেখো আমাদের এখানে কি ঘটলো, পুং জনন মাতৃকোষে হচ্ছে ঘটলো মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হলো পুং জনন কোষ। তাহলে মায়োসিস কোষ বিভাজন হইলে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তার মানে এটা কি? এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর আমরা জানি হ্যাপ্লয়েড কোনো কিছুকে কি বলা হয়? গেমিটোফাইট বলা হয়। আমরা কিন্তু হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল ছত্রাক এগুলো পড়ানোর সময় কিন্তু বলছি যে দুই ধরনের অবস্থান, আসলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। এই কথাগুলো কি হচ্ছে আমাদের বইতে একটু কঠিন করে হচ্ছে কি বলা হয়েছে? হ্যাপ্লয়েড বা এন কে বলা হয়েছে হচ্ছে গেমিটোফাইট, কারণ গ্যামেট কিংবা হচ্ছে আমাদের শুক্রাণু ডিম্বাণু এটা কিরকম হয়? হ্যাপ্লয়েড হয়। সেখান থেকে হচ্ছে হ্যাপ্লয়েড কি বলা হয়েছে? গেমিটোফাইট বলা হয়েছে। অন্যদিকে হচ্ছে ডিপ্লয়েড দশাকে কি বলা হয়েছে? স্পোরোফাইট বলা হয়েছে। তাহলে এই যে দেখো পুং জনন কোষ বা পরাগরেণু যেটা সৃষ্টি হলো সেটা কিরকম? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর এই হ্যাপ্লয়েড অবস্থাটাকে আমরা কি বলতে পারি? পুং গেমিটোফাইট। এই যে দেখো পুং গেমিটোফাইট। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পুং গেমিটোফাইটের উৎপত্তির প্রথম অংশটা শেষ হলো। পাশাপাশি হচ্ছে এখান থেকে আরেকটা কথা আমাদের একটু দেখবো, যে এই যে অংশটা আমরা যে অংশটা দেখতে পারতেছি, এই যে প্রাচীরের ভিতরে এই যে অংশটা, এই অংশটার একটা নাম আছে। এই অংশটার নাম আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে টেপেটাম। এই অংশটাকে বলা হয় কি? টেপেটাম। আচ্ছা, এই টেপেটামের একটা ভূমিকা আছে। এই টেপেটাম কি করে? টেপেটাম যখন হচ্ছে আমাদের এই পরাগরেণুগুলো তৈরি হলো বা পুং জনন কোষ যখন তৈরি হলো, তখন তার তো পুষ্টি দরকার। সো সেই জন্য হচ্ছে কি হবে, এখানের যে অংশগুলো, আমি অন্য একটা কালি দিই। সো এখানের যে অংশগুলো আছে, এখানের যে অংশগুলোকে আমরা কি বলতেছি? টেপেটাম বলতেছি। সেই টেপেটাম তখন হচ্ছে বিগলিত হয়ে যায়। বিগলিত হয়ে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থে পরিণত হয়। পুষ্টি পদার্থে
পরিণত হয়। সো পুষ্টি পদার্থ তখন হচ্ছে কি করবে, আমাদের এই যে পরাগরেণু যাকে কিনা হচ্ছে এতটা দূর হচ্ছে পথ পাড়ি দিতে হবে তাকে হচ্ছে শক্তি প্রদান করবে। কাজে মোটামুটি ভাবে আশা করি হচ্ছে পুং গেমিটোফাইটের এখানের যত কাহিনী আছে সবগুলো আমরা বুঝতে পারছি। আমরা মনে রাখবো যে এখানে আমাদের যে পরাগধানী আছে সে পরাগধানীর ভিতরে এক ধরনের স্পেশাল কোষ থাকে যাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, যেটা কিরকম হয়, ডিপ্লয়েড হয়। তার ভিতরে ঘটে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস ঘটলে সেখান থেকে দুই ধরনের কোষের সৃষ্টি হবে, একটা হচ্ছে দেয়াল কোষ যেটা কিনা কিরকম হবে, ডিপ্লয়েড বা টুয়াইসেন, এবং পাশাপাশি সৃষ্টি হবে হচ্ছে প্রাথমিক জনন কোষ যেটাও কিনা কিরকম হবে, যেটাও কিনা হবে হচ্ছে ডিপ্লয়েড বা টুয়াইসেন। সেখানে আবার ঘটবে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন ঘটলে সেখান থেকে কি সৃষ্টি হবে, পুং জনন মাতৃকোষের সৃষ্টি হবে। সেই পুং জনন মাতৃকোষ যেহেতু এক ধরনের মাতৃকোষ, সেখানে কি ঘটবে, সেখানে ঘটবে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। আর মায়োসিস কোষ বিভাজনের কাজই হচ্ছে ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে দেওয়া। কাজে সেখান থেকে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে সৃষ্টি হবে হচ্ছে পুং জনন কোষ, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে পরাগ রেণু। সেই পরাগ রেণু এখন হচ্ছে অনেকটা দূর পথ পাড়ি দিবে। সেই পথ পাড়ি দেওয়ার জন্য তার কি দরকার, পুষ্টি পদার্থ দরকার। সো সেই পুষ্টি পদার্থ দেওয়ার জন্যই হচ্ছে এখানে আমাদের একদম প্রাচীরের থেকে, আমরা মনে রাখবো পরাগধানীর একদম প্রাচীরের ভিতরের দিকের যে অংশটা সেটাকে বলা হয় টেপেটাম। সেই টেপেটাম তখন হচ্ছে বিগলিত হয়ে যাবে, বিগলিত হয়ে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ আমাদের এই পরাগ রেণুকে দিবে। পরাগ রেণু তখন হচ্ছে সেই পুষ্টি পদার্থগুলো খেয়ে একদম শক্তিশালী হয়ে যাবে, এবং শক্তিশালী হওয়ার পর পরবর্তীতে যে কোনো একটা বাহক হইতে পারে, সেটা হচ্ছে আমাদের বায়ু কিংবা কোনো একটা পোকামাকড় বা হইতে পারে পানি, এগুলোর মাধ্যমে হচ্ছে সে বাহিত হয়ে কোথায় যাবে, এই ফুলটারই অন্য কোন একটা স্ত্রীস্তবকের বা অন্য কোন একটা স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে, অথবা অন্য আরেকটা ফুলের এই যে তোমার হচ্ছে স্ত্রীস্তবক আছে সেই স্ত্রীস্তবকের একদম মাথা, যেটাকে আমরা কি বলতেছি, গর্ভমুণ্ড বলতেছি, সেই গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে। পতিত হওয়ার পর তার কি কি কাহিনী ঘটে সেটাই আমরা এখন জেনে নিব। আচ্ছা, আমরা তাহলে জানলাম কিভাবে হচ্ছে আমাদের এখান থেকে এই পরাগধানের ভিতর থেকে হচ্ছে কিভাবে পরাগ রেণুর সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে পরাগ রেণু শুধুমাত্র কি সৃষ্টি হইলে হবে না, পাশাপাশি তাকে কি করতে হবে, তাকে কিন্তু এইভাবে পরিবাহিত হয়ে এখানে গিয়ে হচ্ছে এরকম নালী গঠন করতে হবে বা টিউব গঠন করতে হবে, ঠিক আছে। তো সেই কাহিনীগুলোই হচ্ছে এখন আমি দেখাবো। পাশাপাশি তোমাদের বইতে আরেকটা কথা লেখা আছে, সেই জিনিসটা খুব ভালো করে হচ্ছে মনে রাখবা। এই জিনিসটা আমাদের এমসিকিউতে প্রায় সময় আসে, কাজে খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা এই যে পরাগ রেণু দেখলাম, সেই পরাগ রেণু শুধুমাত্র হচ্ছে এরকম অবস্থাতেই থাকবে না, তার ভিতরে আসলে অনেক অনেক ধরনের চেঞ্জ আসবে। সেই চেঞ্জগুলোকে আমরা কি বলবো, সেই চেঞ্জগুলোকে আমরা বলবো হচ্ছে পুং গেমিটোফাইট। তাহলে ইন টোটালি আমরা কি বলতে পারি, যে পুং গেমিটোফাইটের আসলে যতগুলো অবস্থার সৃষ্টি হবে তার ভিতরে একদম প্রথম অবস্থা কোনটা, একদম প্রথম অবস্থা হচ্ছে আমাদের পরাগ রেণু। কাজে এই জন্য এই জিনিসটা এখনই খাতার মাঝে লিখে ফেলো, পরাগ রেণু বা যেটাকে আমরা কি বলতে পারি, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ এন, এই জিনিসটা হচ্ছে আমাদের পুং গেমিটোফাইটের প্রথম কোষ। কোনটা প্রথম কোষ, কোনটা শেষ কোষ, বা কোনটা পরিবর্তিত হয়ে কিরকম হয়, এই জিনিসপাতিগুলো সাধারণভাবে আমাদের অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসে। কাজে খুব ভালো করে মনে রাখবা যে আমাদের এই যে পুং গেমিটোফাইট, সেই পুং গেমিটোফাইটের মাঝে আরো অনেক অনেক চেঞ্জ আসবে, আমরা এখন সেই জিনিসটা দেখবো। তবে সেই চেঞ্জগুলোর মাঝে একদম প্রথম কোষ কোনটা, প্রথম কোষ হচ্ছে আমাদের পরাগ রেণু। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে তোমাদের বইতে লেখা আছে, এই জিনিসটা হচ্ছে আমরা এই যে পরাগ রেণু সৃষ্টি হইতে দেখলাম এর ভিতরে, সেই পরাগ রেণুগুলো অনেক ক্ষেত্রে কিছু কিছু গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা হচ্ছে এরকম একটা লাইন গঠন করে, এরকম একটা লাইন গঠন করে। তাহলে এরকম একটা লাইন যদি গঠন করে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা পরাগ রেণু, কাজে সেই জিনিসটার মাঝে পরাগ রেণুর সংখ্যা অনেক বেশি না, অনেক বেশি হইলেই সেই জিনিসটাকে আমরা বায়োলজিতে কি বলি, অনেক, এই কথাটা বায়োলজিতে সাধারণভাবে হচ্ছে পলি কথাটা দ্বারা ইউজ করা হয়। সো সেই জন্য এরকম স্ট্রাকচার যদি হচ্ছে কোনো একটা উদ্ভিদের ফুলের মাঝে পরাগ রেণুগুলা গঠন করে, তখন সেই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে পলিনিয়াম। এবং এই পলিনিয়াম বা এই স্ট্রাকচারটা দেখা যায় কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে, আমরা মনে রাখবো আমাদের বইয়ে এই দুইটা ফ্যামিলির কথাই বলা হয়েছে, একটা হচ্ছে অর্কিডেসিয়ায় আর একটা হচ্ছে অ্যাসক্লেপিডেসিয়ায়, ঠিক আছে। সো এই দুইটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো যে তাদের যে ফুল, সেই ফুলের মাঝে পরাগধানী যেটা আছে, সেই পরাগধানীর ভিতরে পরাগ রেণুগুলো তৈরি হয়ে এরকম একটা লাইন গঠন করছে, ঠিক আছে। এবং সেই লাইনের মাঝে যেহেতু অনেকগুলো পরাগ রেণু, সেজন্য এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে পলিনিয়াম, ঠিক আছে। পলি মানে হচ্ছে আমরা জানি অনেকগুলা। সো এই জিনিসপাতিগুলো আশা করি আমাদের মনে থাকবে আমাদের এমসিকিউর জন্য। তাহলে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে পলিনিয়াম কোথায় কোথায় গঠিত হয় এবং পাশাপাশি হচ্ছে কোনটা আমাদের পুং গেমিটোফাইটের মাঝে একদম প্রথম কোষ, ঠিক আছে। আশা করি এই জিনিসটা মনে থাকবে। এবার আসো, আমরা যে পরাগ রেণু নিয়ে এরকম ভাবে দেখাইলাম বা যে গুলগুল স্ট্রাকচার রাখলাম, সেগুলোর স্ট্রাকচার আসলে কি গুলগুল না, তার স্ট্রাকচার হচ্ছে আসলে এরকম। পরাগ রেণুর স্ট্রাকচার হচ্ছে আসলে এরকম, যে অংশটার মাঝে একদম বাইরের দিকের যে প্রাচীর আছে, সে বাইরের দিকের প্রাচীরকে আমরা কি বলবো, বাইরের দিকের
প্রাচীরকে বলবো হচ্ছে এক্সাইন। আমরা জানি এক্সো, এক্সো কথাটা বায়োলজিতে যেখানেই পাই আমরা এক্সোর সাথে কিসের মিল আছে, এক্সিটের মিল আছে। এক্সিট মানে হচ্ছে বাইরে যাওয়া। তার মানে আমরা মনে রাখবো যে এই যে বাইরের প্রাচীর, সেই বাইরের প্রাচীর হচ্ছে বলা হয় এক্সাইন। এবং এই বাইরের প্রাচীর যেহেতু হচ্ছে ভিতরের অংশগুলোকে রক্ষা করে, রক্ষা করতে গেলে তাকে কি হইতে হবে, একটু শক্ত বা শক্তিশালী হইতে হবে। তো শক্তিশালী হওয়ার জন্য আমরা মনে রাখবো এই যে এক্সাইন, সেই এক্সাইন হচ্ছে কিছু পরিমাণে কিউটিকল নির্মিত হয়। কিউটিকল হচ্ছে অনেকটা আঠালো প্রকৃতির বা একটু শক্ত টাইপের একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমাদের গাছের বাইরে যে বাকল থাকে, সে বাকলের মাঝেও থাকে। কাজে আমরা সেখান থেকে একটা জিনিস মনে রাখবো, এই যে এক্সাইন, সেই এক্সাইনকে অনেক বেশি শক্তিশালী হইতে হয় যেন সে ভিতরে জিনিসটাকে রক্ষা করতে পারে। সেই জন্য এক্সাইন কি দ্বারা নির্মিত হয়, নরমালি হচ্ছে কিউটিকল নির্মিত হয়। পাশাপাশি ভিতরে যে ইনটাইন, ইনটাইনের ভিতরে থাকবে হচ্ছে নরম নরম জিনিসগুলা। নরম নরম জিনিস হলে বুঝতে পারতেছো সেখানে শক্ত কোনো জিনিস থাকতে পারবে না। অর্থাৎ ভিতরের এই যে অংশ যেটাকে আমরা বলতেছি ইনটাইন, সেই ইনটাইনের ভিতরে যেহেতু হচ্ছে সব নরম নরম জিনিস থাকবে, কাজেই তার ভিতরে কিন্তু কোনো ধরনের হচ্ছে কিউটিকল আমরা পাবো না। পাশাপাশি আমরা মনে রাখবো যে ইনটাইন হচ্ছে কিছু পরিমাণে সেলুলোজ নির্মিত। ঠিক আছে, আমরা জানি এগুলো হচ্ছে উদ্ভিদের অংশ, আর উদ্ভিদের মাঝে প্রধান একটা উপাদান হচ্ছে সেলুলোজ। সো সেখান থেকে আমরা মনে রাখবো যে ইনটাইন হচ্ছে কি নির্মিত, সেলুলোজ নির্মিত। আচ্ছা, এরপর আসো যে এর ভিতরে কি থাকে, এই যে ইনটাইন, সেই ইনটাইনের ভিতরে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ থাকবে। সেই পুষ্টি পদার্থগুলো কোথা থেকে আসছে, ওই টেপেটাইম থেকে আসছে। তো সেই টেপেটাইম থেকে হচ্ছে এখানে পুষ্টি পদার্থগুলো থাকবে, পাশাপাশি কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে পরাগরেণু, নিউক্লিয়াস, এই জিনিসটা কিরকম, যেহেতু পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড, এর ভিতরে যে নিউক্লিয়াস সেটাও কিরকম হবে, হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে, এবং পাশাপাশি এই নিউক্লিয়াসের বিভাজনের ফলে পরবর্তীতে যে অংশগুলোর সৃষ্টি হবে প্রত্যেকেই কিরকম হবে, প্রত্যেকেই হবে হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা এন। এন থেকে তো আর 2n সৃষ্টি হতে পারে না, ঠিক না, 2n থেকে এন সৃষ্টি হতে পারে। সো এন যেহেতু আছে, এন এর থেকে যতগুলো হচ্ছে কোষ বিভাজন হবে বা যত ধরনের হচ্ছে বিভাজন হয়ে যত কিছুর সৃষ্টি হবে প্রত্যেকেই কিরকম হবে, প্রত্যেকেই হবে হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা এন। পাশাপাশি আমরা মনে রাখবো এখানে কিছু পরিমাণ হচ্ছে ছিদ্র থাকে। এখন এই ছিদ্রটার সাথে আমরা কিসের মিল পাইতেছি, আমরা যখন নিউক্লিয়াস পড়ছিলাম, নিউক্লিয়াসের ক্লাসের ক্ষেত্রেও কিন্তু ভাই বলছিলাম যে নিউক্লিয়াসের বাইরে হচ্ছে কিছু পরিমাণে এরকম ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোর নাম কি ছিল, সেই ছিদ্রগুলোর নাম ছিল হচ্ছে নিউক্লিয়ার পোর কিংবা নিউক্লিয়ার ছিদ্র। কাজেই এখানে আমরা যে ধরনের হচ্ছে ছিদ্রগুলো দেখতে পারতেছি, সেই ছিদ্রগুলো যেহেতু জার্মিনেশন বা আমরা বলতে পারি হচ্ছে পরাগায়ন বা এই অংশগুলোর সাথে জড়িত, কাজে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে জার্ম পোর কিংবা রেণুরন্ধ্র। ঠিক আছে, আমাদের পরাগ রেণুর রন্ধ্র। এবং এই পরাগ রেণুর রন্ধ্র সংখ্যা যে বা ছিদ্র সংখ্যা যে শুধুমাত্র একটাই থাকবে এরকম না, এরকম আরো অনেকগুলো থাকতে পারে, তবে আমরা একটা দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই যে পরাগ রেণু, রেণুরন্ধ্র, এই জিনিসটার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পরাগ রেণু, সেই পরাগ রেণু কোথায় তৈরি হলো, আমাদের পরাগধানীতে তৈরি হলো। পরাগধানীতে তৈরি হওয়ার পর তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা হচ্ছে বিভাজিত হবে। নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করবে। একটা নিউক্লিয়াস একটু আকারে বড় হবে, আরেকটা নিউক্লিয়াস আকারে একটু ছোট হবে। ঠিক আছে, সো যেই নিউক্লিয়াসটার আকার হচ্ছে একটু বড় তাকে আমরা বলবো হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাকে আমরা কি বলবো, নালিকা নিউক্লিয়াস। নাম শুনেই কাজ বোঝা যাচ্ছে, নালিকা নিউক্লিয়াস, তার মানে তার কাজ কি, তার কাজ হচ্ছে নালিকা গঠন করা। আমরা কিন্তু বলছিলাম যে গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এখান থেকে এই জিনিসটা যখন হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই 100 কিলোমিটার বেগে যখন এখান থেকে হচ্ছে এখানে যাবেন, তখন তার একটা এখানে একটা টিউব গঠনের প্রয়োজন হবে বা একটা নালী গঠনের প্রয়োজন হবে। কাজে আমরা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছি, এই নালীটা কে গঠন করবে, নালীটা গঠন করবে হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস আস্তে আস্তে বড় হইতে হইতে এই যে ইন্টারনের অংশগুলো সেগুলাই প্রবর্ধিত হয়ে আমাদের দেখা যাবে হচ্ছে এই নালীটা গঠন করবে। ঠিক আছে, কাজে এই যে বড় নিউক্লিয়াস তার নাম কি, তার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এবং পিছনের দিকের যে নিউক্লিয়াস তাকে আমরা বলবো হচ্ছে জনন নিউক্লিয়াস। তাকে আমরা কি বলবো, এই যে নিউক্লিয়াসটা তাকে আমরা বলবো হচ্ছে জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস থেকে তার মানে বুঝতে পারতেছো বিভিন্ন ধরনের জনন কোষের সৃষ্টি হবে। সো আশা করি হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তাগুলো একদমই ক্লিয়ার। এখানে যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াস বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুইটা জিনিস গঠন করবে। একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস যেটা কিনা হ্যাপ্লয়েড, আমি বলছি এখান থেকে যা তৈরি হবে সবকিছু হ্যাপ্লয়েড। এরপর তৈরি হবে হচ্ছে জনন নিউক্লিয়াস যেটাও কিনা কিরকম হ্যাপ্লয়েড তৈরি হবে। আচ্ছা, তৈরি হলো, তৈরি হয়ে এসে তারপর তারা কি করবে, তারা হচ্ছে এখানে বসে থাকবে যতক্ষণ না কি হয়, যতক্ষণ আমাদের এই পরাগধানীর যে প্রাচীর আছে সেই প্রাচীরটা ফেটে যায়। প্রাচীর যেই মাত্র ফেটে যাবে, এই যে আমাদের সৈন্যগুলো আছে বা এই যে আমাদের অনন্ত জলির ভাইরা আছে তারা কি করবে, তারা হচ্ছে এবার চলাচলের জন্য হচ্ছে একদম রেডি, তারা বসে থাকবে। তো তখন যখনই হচ্ছে কোনো ধরনের পাখি বা কোনো ধরনের হচ্ছে পোকামাকড় এসে বসবে বা বায়ুর মাধ্যমে এই জিনিসটা হতে পারে, কিংবা এই ফুলটা যদি হচ্ছে পানিতে তৈরি হয় তাহলে পানির মাধ্যমে তারা আস্তে আস্তে ভেসে ভেসে কোথায় যাবে, এই ফুলটারই আমাদের এই যে স্ত্রীস্তবকের গর্ভপত্র, সেই গর্ভপত্রের গর্ভমুণ্ডে গিয়ে হচ্ছে পতিত হবে, অথবা অন্য আরেকটা ফুলের যে গর্ভপত্র সেই গর্ভপত্রে একদম গর্ভমুণ্ডে গিয়ে
পতিত হবে। আর পতিত হওয়ার পরপরই হচ্ছে আমাদের কাহিনীগুলো শুরু হবে। কাজে তার জন্য হচ্ছে ভাই এই জিনিসটা একটু মুছে দেই। আচ্ছা, একটু আমরা দেখার চেষ্টা করি। এটা ধরো হচ্ছে আমাদের এই অংশটা, এখান থেকে তার মানে এই যে সৈন্যগুলা তৈরি হইলো, সেই সৈন্যগুলো হচ্ছে বাতাসের মাধ্যমে বাহিত হয়ে এখানে এসে পতিত হইলো। সো এই যে অংশটা সেটাই হচ্ছে ভাই এখানে আঁকতেছি। সো সেটা যদি ভাই আমি আঁকি তাহলে হচ্ছে এরকম হবে। আমি একদম সংক্ষিপ্ত ভাবে ছোট করে আঁকতেছি, কারণ বোর্ড বেশি বড় না, আমি আসলে অনেক বেশি গরিব, ঠিক আছে। আচ্ছা, একটু আমরা আঁকার চেষ্টা করি। সো এই যে অংশটা এটা হচ্ছে এরকম। আমরা জানি গর্ভপত্রের বা এই অংশটার গঠন হচ্ছে অনেকটা কনিক্যাল ফ্লাস্কের মতো হয়। সো আমরা ওইরকম ভাবেই আঁকলাম। সো আঁকার পর নিচের দিকের এই যে অংশ, যেটাকে আমরা কি বলতেছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ডিম্বক। সো এটা ধরো হচ্ছে আমাদের সেই ডিম্বকের অংশটা, যেটার ভিতরে হচ্ছে থাকবে জনন মাতৃকোষ। সেই জনন মাতৃকোষ থেকে হচ্ছে ডিম্বাণু তৈরি হবে, যেটা কিনা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। আপাতত হচ্ছে এই যে পরাগরেণু, সেই পরাগরেণু কিভাবে হচ্ছে এখান থেকে রাস্তা তৈরি করে সেই জিনিসটা আমরা দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পরাগরেণুর আকার অনেক বিশাল বড় হয়ে গেছে। এত বড় হইলে তো সমস্যা। সো এত বড় হয় না, এই আকারটা আর একটু ছোট হয় এবং এরকম একটা না অসংখ্য পরাগরেণু হচ্ছে কোন একটা ফুলের যে হচ্ছে গর্ভপত্র, সেই গর্ভপত্রে একদম মাথা অর্থাৎ গর্ভমুণ্ডে কিন্তু এসে পতিত হইতে পারে। পতিত হওয়ার পর আগের মতো যেটা বলছিলাম যে এই যে জার্মপোর কিংবা হচ্ছে আমাদের রেণুরন্ধ্র, সেই রেণুরন্ধ্র দিয়ে হচ্ছে আমাদের এই যে নালিকা নিউক্লিয়াস, সেই নালিকা নিউক্লিয়াস হচ্ছে একটা রাস্তার সৃষ্টি করবে। যে রাস্তাটাকে আমরা কি বলতেছি, যে রাস্তাটাকে আমরা বলতেছি হচ্ছে পরাগ নালী কিংবা পোলেন টিউব। এটাকে আমরা কি বলতেছি, পোলেন টিউব। সো এই পোলেন টিউবটা কোথায় সৃষ্টি হলো, এই জায়গাতে সৃষ্টি হলো, ঠিক আছে। সো পোলেন টিউবের সৃষ্টি হবে বা পরাগ নালীর সৃষ্টি হবে। পরাগ নালী পথে তার মানে কি, কোন জিনিসটা বের হয়ে আসবে, এই যে ইন্টাইন অংশটা আছে সেই ইন্টাইন অংশটা এদিক দিয়ে বের হয়ে আসবে। এবং সেই ইন্টাইন অংশের সাথে সাথে কোন জিনিসটা হচ্ছে সবার আগে বের হয়ে আসবে, সবার আগে বের হয়ে আসবে হচ্ছে আমাদের এই নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস এখানে আসবে, এখানে আসবে। আস্তে আস্তে একদম যখন হচ্ছে আমাদের ডিম্বকের এই অংশে পৌঁছাবে তখন এসে হচ্ছে এই নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নালিকা নিউক্লিয়াসের কাজ কি, নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে আমরা কি দেখতে পারতেছি, তার কাজ হচ্ছে এই যে পরাগ নালী আছে সেই পরাগ নালীটাকে আস্তে আস্তে বৃদ্ধি করে কোথায় নিয়ে যাওয়া, একদম ডিম্বকের আগ পর্যন্ত নিয়ে যাওয়া। এরপর ডিম্বকের কাছে গিয়ে যেই মাত্র হচ্ছে আমাদের পরাগ নালীটা পৌঁছলো, সাথে সাথেই হচ্ছে আমাদের এই নালিকা নিউক্লিয়াস সে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সো নালিকা নিউক্লিয়াসের কাজ এতটুকু পর্যন্তই, তার কাজ হচ্ছে অনেকটা পথ প্রদর্শকের মতো, ঠিক আছে। আর নালিকা নিউক্লিয়াস তো এদিক দিয়ে বের হয়ে আসলো, তারপর তার পিছনে পিছনে কি আসবে, তার পিছনে পিছনে আসবে হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস। সো জনন নিউক্লিয়াস এই যে পরাগ নালী আছে, পরাগ নালীর ভিতরে এসে হচ্ছে সে বিভাজিত হবে। সো একদমই সিম্পল কথা, যে কথাগুলো বুঝাইতেছি সেগুলো বুঝতে পারতেছো কিনা একটু দেখো। আমরা মনে রাখবো নালিকা নিউক্লিয়াস, তার নামই হচ্ছে নালিকা নিউক্লিয়াস। সে নালিকাটাকে বৃদ্ধি করে যাবে, বৃদ্ধি করে সে এই জিনিসটা হচ্ছে একদম বের হয়ে এসে এখানে এসে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আর তার পিছনে পিছনে কি আসবে, তার পিছনে পিছনে আসবে হচ্ছে জনন নিউক্লিয়াস। পিছনে পিছনে এখানে এসে হচ্ছে এই যে জনন নিউক্লিয়াস, সেই জনন নিউক্লিয়াস বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুইটা শুক্রাণুর সৃষ্টি করবে, দুইটা শুক্রাণুর সৃষ্টি করবে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই একটা শুক্রাণু হইলেই তো হইতো, দুইটা শুক্রাণু কেন দরকার? দুইটা শুক্রাণুর কথা এখন মনে আছে কিনা একটু দেখো। আমরা যখন হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি এই চ্যাপ্টারটা যখন পড়াইছিলাম তখন কিন্তু ভাই বলছিলাম এই যে এখানের দুইটা শুক্রাণু, সেই দুইটা শুক্রাণুর মাঝে একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে হচ্ছে আমাদের ডিম্বাণুর সাথে, আরেকটা শুক্রাণু গিয়ে মিলিত হবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সো যেহেতু হচ্ছে এই ক্ষেত্রে আমাদের দেখতে পারতেছি দুইবার নিষেক হইতেছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিনিষেক। যে দ্বিনিষেক সম্পর্কে আমরা হচ্ছে একদম যখন নিষেক সম্পর্কে পড়াবো তখন একদম ডিটেইলসে জানবো। আপাতত জাস্ট মনে রাখো দ্বিনিষেক মানে হচ্ছে দুইটা নিষেক একসাথে হবে। আমরা দেখতেই পারতেছি এখানে শুক্রাণু গিয়ে মিলিত হবে ডিম্বাণুর সাথে, আর পিছনের যে শুক্রাণু সেটা গিয়ে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, দুইটাই হচ্ছে নিষেক। কাজে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে দ্বিনিষেক। সেই দ্বিনিষেকের ফলে আমরা জানি হচ্ছে কি সৃষ্টি হবে, একটা হচ্ছে আমাদের জাইগোট সৃষ্টি হবে, আর একটা হচ্ছে শস্য কিংবা হচ্ছে এন্ড্রোস্পার্মের সৃষ্টি হবে। সো আশা করি হচ্ছে আমাদের পুং গেমেটোফাইটের উৎপত্তির এই অংশটা তোমরা বুঝতে পারছো। আমরা একদম সিম্পল ভাবে আবার যদি হচ্ছে একটু রিপিট করি, রিপিট করলে হচ্ছে এই জিনিসটা বুঝতে আশা করি আরো সহজ হবে। আমরা মনে রাখবো এই যে পরাগরেণু, সেই পরাগরেণু পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের বাহকের মাধ্যমে বাহিত হয়ে সে কোথায় গিয়ে পতিত হবে, সে গিয়ে হচ্ছে কোনো একটা ফুলের বা এই ফুলটারই হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর তার যে হচ্ছে নিউক্লিয়াস, যেটা কিনা বিভাজিত হয়ে অলরেডি হচ্ছে কিসে পরিণত হয়ে রয়েছে, অলরেডি পরিণত হয়েছে দুইটা নিউক্লিয়াসে। একটা হচ্ছে বড় নিউক্লিয়াস যার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে পিছনের দিকে ছোট নিউক্লিয়াস যার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা পরবর্তীতে হচ্ছে এই জার্মপোরের মাধ্যমে বের হয়ে এসে এখানে একটা নালীর সৃষ্টি করবে, যে নালীটাকে আমরা কি বলতেছি, পোলেন টিউব কিংবা পরাগ নালী বলতেছি। সেই পরাগ নালীর ভিতর দিয়ে এই যে নালিকা নিউক্লিয়াস সেটা হচ্ছে একদম বাহিত হয়ে বা বের হয়ে আসতে আসতে যখন হচ্ছে সে ডিম্বকের একদম এই প্রান্তে পৌঁছাবে তখন সে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তার পিছন পিছনে কে আসতেছে, তার পিছনে পিছনে আসতেছে হচ্ছে জনন নিউক্লিয়াস। যে জনন নিউক্লিয়াস এই পরাগ নালীতে প্রবেশ করার পর সে বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু কিংবা দুইটা পুংগেমিটের সৃষ্টি করবে। এবং পুংগেমিট গুলো আস্তে আস্তে হচ্ছে এখানে বাহিত হয়ে একটা গিয়ে হচ্ছে মিলিত হবে ডিম্বাণুর সাথে, আরেকটা আমরা দেখবো যে এখানে একটা অংশের সৃষ্টি হবে যার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে হচ্ছে মিলিত হবে। যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে দুইবার নিষেকের ঘটনা
ঘটনা ঘটবে তার জন্য এই জিনিসটাকে কি বলা হবে, দ্বি-নিষেক বলা হবে। ঠিক আছে, সো মোটামুটি ভাবে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা মনে রাখবো এই যে আমাদের পরাগরেণু, তারপর হচ্ছে এই যে জনন নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে অংশগুলো আছে সবগুলো অংশকে একত্রিত ভাবে বলা হয় হচ্ছে পুং গেমিটোফাইট, এবং সেই পুং গেমিটোফাইটের প্রথম কোষ কোনটা, প্রথম কোষ হচ্ছে আমাদের পরাগরেণু। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে এখানে আমাদের এই যে ডিম্বক, সেই ডিম্বকের ভিতরে কিভাবে হচ্ছে আস্তে আস্তে আমাদের তোমার হচ্ছে ডিম্বাণুটা তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি বা পরিস্ফুটনটা কিভাবে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।